প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের সাথে এই আয়োজনে যে দুজন অতিথি যুক্ত হয়েছেন, চলুন আপনাদের সাথে তাদেরকে সবার আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন এই মুহূর্তে প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি। তিনি এক্স ডিন, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আর আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টেক্সাস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আমরা কয়েকটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি একটু শুরুতেই শুধু বিষয়গুলো বলে তারপরে আমরা একটু পর্যায়ক্রমে আলোচনায় যেতে চাই। প্রথমত, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানেই যে কোনো বিষয়, যে কোনো সংবাদ মানুষের দৃষ্টিতে খুবই আকৃষ্ট হয় এবং তারা এইটি নিয়ে আলোচনা বা কথা বলতে তারা শুনতে হয়তো পছন্দ করে। এরকম একটি বিষয় আছে, হাসমানি মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারে 12 জুরি সদস্যকে নির্বাচিত করা হয়েছে। তবে এর মধ্য থেকে আবার দুজন জুরি তাদের সদস্য তারা হয়তোবা কিছুটা ভয়ে, সংশয়ের কারণে তারা তাদের দায়িত্বটা পালন করতে আগ্রহী না। আর একটা শঙ্কা যে ভবিষ্যতে আরও কেউ কি তাহলে এই জুরির প্যানেল থেকে চলে যাবে, এরকম। ইসরায়েলে হামলা চালানোর কারণে ইরানের উপরে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি একটি খবর আছে। আমেরিকা ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা আপনারা করবেন। রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। তবে রাশিয়া, চায়না, ফ্রান্স, জাপান সহ নিরাপত্তা পরিষদের বাকি 12 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এটি একটি বিষয়ে আলোচনায় আপনারা আনবেন। ইসরায়েলের হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে হাউস, এটি একটি ঘটনা আছে। এবং নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইন এবং ইসরায়েলপন্থী শিক্ষারা, মানে দুই দিক থেকেই এটি হয়েছে। তাদের মধ্যে তর্কাতর্কিও হয়েছে, পরে পুলিশি হস্তক্ষেপ করতে হয়। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তিনি বলেছেন ক্যাম্পাসের মাঝখানে খোলা জায়গায় আগের দিন থেকে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশকে পদক্ষেপ নিতে বলেন তিনি। শিক্ষার্থীদের অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন প্রেসিডেন্ট। পুলিশের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে মিনেসোটার কংগ্রেসম্যান ইলহান ওমরের মেয়েও ছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। তো মোটামুটি আমরা আপনাদেরকে জানালাম। এবার আমি একটু যেতে চাই প্রফেসর মেহনাজ মোমেন, আপনার কাছে আমরা আলোচনাটা শুরু করতে চাই হচ্ছে জাতিসংঘের এই প্রস্তাবের ওপর, যেই জায়গাটিতে আপনি দেখেছেন যে এই যেটি একটি প্রস্তাব রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ। আপনারা সবসময় আলোচনায় বলেন যে টু স্টেট পলিসি সমাধান, আবার জাতিসংঘের একটি উদ্যোগ নেওয়াও হলো, আপনি কি বলবেন? আমি বলবো যে এটাতে অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা প্রথমবার নয়। এটা এর আগেও যখন প্রস্তাব করা হয়েছে আমেরিকা এভাবে করে এটাকে ভেটো দিয়ে বন্ধ করে রেখেছে। আর যেটা টু স্টেট সলিউশনের কথা আমেরিকা আপনার মুখে মুখে বলে, কিন্তু সেটা টু স্টেট সলিউশন তো আর সম্ভব না, কারণ টু স্টেট করার জন্য যে টেরিটরির দরকার সেই টেরিটরি কিন্তু আর প্যালেস্টাইনের নাই। সেখানে আপনার ওয়েস্ট ব্যাংক, গাজা, এখান থেকে অনেক টেরিটরি আপনার সেটলার স্থাপন করে ইসরায়েল এটাকে নিয়ে নিয়েছে। এমনকি এই গাজা হামলার পরও আপনার এই রিসেন্টলি এই ধরনের 7-10 দিনের মধ্যে আপনার গাজার অনেকখানি অংশ ইসরায়েল ঘোষণা করেছে যে সেটা তাদের অংশ হয়ে গেল, তাদের ইসরায়েলের অংশ হয়ে গেল। কাজে এভাবে করে আপনার টু স্টেট সলিউশনকেও একদিকে টু স্টেট সলিউশনের পক্ষে কথা বলছে, কিন্তু আরেকদিকে টু স্টেট সলিউশনকে একটা অসম্ভব জায়গায় নিয়ে গেছে। আর আমেরিকা বারবার বলে যে তারা প্যালেস্টাইনের একটা রাষ্ট্র চায়, রাষ্ট্র চাওয়ার জন্য যে স্বীকৃতি, যে পদক্ষেপ নিতে হবে ওই পদক্ষেপগুলো তারা নেয় না। এবং এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অলমোস্ট শুধু যে গ্লোবাল সাউথ তা না, আপনার ওয়েস্টার্ন অনেক কান্ট্রিও একটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই এই জিনিসটা অনুধাবন করেছে যে প্যালেস্টাইনে একটা রাষ্ট্র যতদিন না হবে ততদিন আসলে ইসরায়েলের শান্তিও সম্ভব না। কিন্তু এখানেও আমরা দেখছি যে আমেরিকা একটা নেগেটিভ একটা ভূমিকা রাখে। কাজে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু যতবার আমেরিকা আপনার ডেমোক্রেটিক কোনো পদক্ষেপ, পলিটিক্যাল কোনো পদক্ষেপের বিরুদ্ধে যায়,
ততবার কিন্তু কোনো মিলিটারি আগ্রাসনকে তারা আসলে আপনার সমর্থন করছে। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার অবিসংবাদিত আরেকটা রূপ হবে আবার হয়তো কোনো একটা আক্রমণ, কারণ যে জিনিসটা প্যালেস্টাইন চাচ্ছে, যার জন্য তারা এই যুদ্ধ করছে, এই সমস্ত যাই বলি আমরা টেরোরিজম যাই বলি সেটা কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছে না, তোমরা যে পলিটিক্যাল সলিউশন চাও, যে পলিটিক্যাল সলিউশন আমরা দিব না, মুখে বলা হচ্ছে না কিন্তু সমস্ত পদক্ষেপ নিয়ে এটা খুবই একটা নেগেটিভ একটা জিনিস। আমেরিকার যে পররাষ্ট্রনীতিতে যে ডেমোক্রেসি বা যেগুলো ডিপ্লোমেসি বা যে ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমরা তার কার্য দিয়ে সেগুলো সবকিছু বিপরীত পদক্ষেপ। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারী, এখানে আপনার কাছে আমি দুটি তথ্য তুলে ধরে যেতে চাই। সেটি হচ্ছে যে প্রস্তাবটি এসেছিল আলজেরিয়ার, তার মধ্যে ব্রিটেন এবং সুইজারল্যান্ড তারা ভোট দেয়নি, পরিষদের বাকি সদস্য পক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে রাশিয়া, চায়না, ফ্রান্স, জাপানও আছে। এবং ইসরায়েলের হামাসের হামলার পর নিরাপত্তা পরিষদের এরকম একটি প্রস্তাবে আনা হলো আরেকটি। এবং আমেরিকা বলছে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সরাসরি সমঝোতার মধ্য দিয়ে এবং আলোচনার মধ্য দিয়ে তারা যেন ঐক্যমত্যে এসে এটি করে সেটি বলা হয়েছে। এবং ইসরায়েল কিন্তু এরকম একটি প্রস্তাব আনায় কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের। কি বলবেন আপনি? এটা আমি এইভাবে দেখি, ডক্টর মেহনাজ যেটা এক্সপ্লেন করলেন আমি তার সাথে মোটামুটি একমত, যে এটা আমেরিকার তো দীর্ঘদিনের একটা ফরেন পলিসি। 2011 সালে প্যালেস্টাইনিয়ানরা পূর্ণ মেম্বারশিপের জন্য দরখাস্ত সাবমিট করে। তখনও আমেরিকা ভেটো দিয়েছিল, যে বলেছিল যে প্যালেস্টাইনিয়ানরা এখনো তৈরি না। প্যালেস্টাইনিয়ানরা তো 75 বছর থেকে চেষ্টা করে আসছে, কখন তৈরি হবে না, তাদেরকে তৈরি করছেন না কেন? এখন আপনারা আবার বলেন যে তারা তৈরি না। আর ইসরায়েল বলছে যে পিস যদি সত্যিকার আনতে হয় তাহলে 2 স্টেট এখন করা যাবে না। অথচ লজিক্যাল ব্যাপারটা হলো, দুইটা স্বাধীন দেশ যদি থাকে তাদের মধ্যে তারা রেসপন্সিবিলিটি বাড়ে এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে সুষ্ঠুভাবে একটা সিদ্ধান্তে আসা যায়। এটা তো একটা অত্যন্ত, আমি বলবো, ভেরি রেশনাল কাইন্ড অফ থট। এবং যেটা আমাদের অ্যাম্বাসেডার বলেছেন যে আমরা এটা প্যালেস্টাইনিয়ান স্টেটহুডের বিরুদ্ধে না, কিন্তু আমরা মনে করছি আপনি যেটা বললেন যে এটা নেগোসিয়েট করে করার জন্য একটা ব্যবস্থা তারা এখনো তৈরি না। এটা একটা দুঃখজনক আর কি। গাজা ওয়ার থেকে যখন শুরু হলো, রিস্টার্ট হলো, শুরু বলবো না কারণ 75 বছর থেকেই তো যুদ্ধ হচ্ছেই ওখানে, সাইকেল অফ ভায়োলেন্স। 5 বারের মতো, দিস ইজ 5th টাইম আমাদের দেশ ইউনাইটেড স্টেটস ভেটো দিল, এবং এই 5 বারেই ভেটোটা ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টাইনিয়ানদের এগেনস্টে গেল। তারপরও আমরা বলি 2 স্টেট সলিউশন। আমি ওখানে যাব না 2 স্টেট সলিউশন ইজ পারফেক্ট or 1 state solution is perfect, because still there are lots of issues over there. And what এই জায়গাটিতে আপনারা স্যার মেহনাজ বলছেন যে এটা ঠিকই বলছেন যে তাদের তো ল্যান্ড আর বাকি নাই। তারা কিভাবে করে, যদি না তারা সুইপ করে এবং যারা সেটেল করছে সেটা ইলিগাল সেটেলমেন্টকে যদি সরিয়ে নিয়ে না আসে আর কি। এটা হতে পারে 2 স্টেট সরিয়ে নিয়ে না আসতে পারে। সো অল্টারনেট সলিউশন আছে, কিন্তু এটা আমরা অনেস্ট কিনা এই জিনিসটা আসলে আমরা কিন্তু একজন আমেরিকান নাগরিক হিসাবে আমরা দেখছি যে আমাদের সরকার এই ব্যাপারে একটু আরো সত্যবাদী হওয়া উচিত। আচ্ছা, হওয়া উচিত। প্রফেসর মহসিন পাটোয়ারী, আপনার কাছে আমার এই প্রশ্নটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রদূত যেটি বলেছেন যে এই 2 স্টেটের সলিউশন থেকে তো আমেরিকা সরে আসেনি। তিনি বলছেন যে এটা জাতিসংঘের মাধ্যমে, যেটি তার বক্তব্যের ধরন অনুযায়ী এটি বোঝা যায় যে এটা চাপিয়ে দেওয়া হলে বা এটা যদি জাতিসংঘের মাধ্যমে আসে, 2 দেশ যদি না মানে তাহলে তো আবার এই অশান্তি থেকে যাবে। সেই দৃষ্টিকোণটা থেকে আপনি একটু যদি বিশ্লেষণে আনেন। আমরা যদি সাপোর্ট না করি তাহলে কোনোদিন, আমাদের দেশ সাপোর্ট না করলে, আমাদের দেশ যদি এক পেশে সাপোর্ট করে যায় তাহলে কোনোদিন মিডল ইস্টে শান্তি আসবে না। আমরা সত্যিকার ভাবে যদি মিডল ইস্টে পিস না চাই, ইউএস, বিকজ ইউএস ইজ দি only and most powerful backer of the state of Israel, right? এবং আমরা যদি সত্যিকার ভাবে না চাই তাহলে হবে না আর কি।
এটা হলো আমার বক্তব্য আর কি। ধন্যবাদ। আমি প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে এই একই বিষয় একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা তো এখানে কতগুলো কি বলবো, মানে এই প্রস্তাবের নিচে কতগুলো অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা এরকম যে ইসরায়েলও প্যালেস্টাইন চায়, প্যালেস্টাইনও রাষ্ট্র চায়, তারা শান্তিপূর্ণভাবে এটা মানে মিটমাট করবে। কিন্তু অ্যাজাম্পশনটি তো ভুল। ইসরায়েল তো কোনো কথা, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলবো যে আমেরিকার তুলনায় ইসরায়েল অনেক বেশি, তাদের অবস্থান অনেক আপনার কি বলবো ট্রান্সপারেন্ট এবং মানে ট্রুথফুল। তারা স্পষ্টভাবেই বলছে যে তারা কোনো অবস্থাতেই প্যালেস্টাইন স্টেটকে হতে দিবে না। এখন আমরা যদি দুই পক্ষ থেকে এক পক্ষ কিছুতেই স্টেটটা হতে দিবে না, আরেক পক্ষ স্টেটটা চাচ্ছে, তাদের কি সমঝোতা হবে? তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, আরেকটা হচ্ছে 75 বছর ধরে অবদমিত একটা দেশ। তো তাদের মধ্যে কিভাবে করে সমঝোতা হবে? এটা তো সম্ভব না। আর ইসরায়েল কিন্তু স্পষ্টভাবে বলছে তারা কোনোভাবে প্যালেস্টাইন রাষ্ট্র হতেই দিবে। কাজে এটা আমেরিকা যে কতগুলো বলছে, এটা হচ্ছে সময় নেওয়া যাতে আবার আপনার ওয়ার্ল্ডের অ্যাটেনশন এই ইস্যুতে সরে যায় এবং এই প্যালেস্টাইন রাষ্ট্রের জিনিসটা চাপা পড়ে। 75 বছর ধরে এই একই কাহিনী হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু এই বিষয়েও কি মধ্যপ্রাচ্যের বিষয়ে আরেকটি সংবাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রফেসর পাটোয়ারি। সেটা হচ্ছে ইসরায়েলের হামলার ঘটনায়, মানে ইসরায়েলে ইরানের হামলা, ইসরায়েলের যে সম্প্রতি ইরান যে হামলা করেছে তার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে হাউস, এবং ব্যাপক দ্বিদলীয় সমর্থন পেয়ে 414 ব্যবধান ভোটে এই প্রস্তাবটি পাশ হয়। 404 জন এই প্রস্তাবের পক্ষে, মানে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, এবং বিপক্ষে ভোট দেওয়া 14 জনের 13 জনই ডেমোক্রেট। তাদের মধ্যে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান জামাল বোম্যান এবং কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজও রয়েছেন। এছাড়াও মিশিগান ও মিনেসোটার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাশিদা তালিব ইলহান ওমরও প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। আর তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা একমাত্র রিপাবলিকান থমাস মেসি। এই বিষয়টি নিয়ে একটু যদি প্রফেসর পাটোয়ারি আপনি একটু আলোচনা করেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. যে ভোট যেটা হয়েছে এটাতে আমি কোনোভাবে সারপ্রাইজ না, কারণ ইসরায়েল ইস্যুতে আমাদের বোথ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান একইভাবে তারা ইসরায়েল প্যালেস্টাইনিয়ান ইস্যুটাকে তারা দেখছে এবং ইরানের ব্যাপারও দেখছে। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে লবিং কমপ্লেক্স আছে, দে অলওয়েজ ওয়ান্ট সাম কাইন্ড অফ we should have some enemy somewhere. আমাদের এনিমি যদি না থাকে, এনিমি তৈরি করো। কারণ হলো এনিমি না হলে যুদ্ধ হবে না, যুদ্ধ না হলে অস্ত্র বিক্রি হবে না, অস্ত্র বিক্রি না হলে তাদের ক্ষতি হয়। এবং এই লবিং গ্রুপগুলা এই আমাদের পলিটিশিয়ানদেরকে মোটামুটিভাবে কন্ট্রিবিউট করে ওদেরকে কিনে ফেলছে বলা চলে। সুতরাং অনেক ক্ষেত্রেই তো আমরা পক্ষে আমি ইয়ে না, আমি আই এম নট সারপ্রাইজড ভোট যেটা হয়েছে। তবে আমি বলি যে সাহসী যে কিছু লোক আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইজ না অনলি 30 জনে বলছে, কিন্তু গ্রোয়িং পিপল আরও আছে, হ্যাঁ আরও আছে। তারা যে বলছে যে আপনি ঠিক আছে, ইরান যদি এটা যদি ফার্স্ট অকারেন্স হয়, ইরান যদি ইসরায়েলকে অ্যাটাক করে ডাইরেক্ট, আমিও নিন্দা করবো না কেন? একটা দেশ স্বাধীন দেশকে কেন অ্যাটাক করবে? নিন্দা করার যোগ্য। কিন্তু ইসরায়েল যে ওদের কনসুলেট যে অ্যাটাক করে 7 জনকে মারছে ইনক্লুডিং 2 জেনারেল, সেই জন্য কি আমরা কন্ডেম করেছিলাম? আমরা করিনি। সুতরাং আমাদের যে ডাবল স্ট্যান্ডার্ড জিনিসটা, তার মানে হলো আমরা প্লেয়ার না আর কি, অনেস্ট প্লেয়ার না, আমরা নির্দলীয় প্লেয়ার না, আমরা পার্টিজান না। এই জায়গাতে এটা এখন ধরেন দেশের পলিসি অনুযায়ী কোন একটা পক্ষেই তো কেউ না কেউ থাকে, সেই জায়গা থেকে মানে এই মানে দেশের পলিসির জায়গাটা থেকে যদি আপনি একটু কথা বলেন। হ্যাঁ, পলিসি, দেশের পলিসি থাকে, দেশের পলিসি, যে কোনো দেশের বন্ধু থাকে, শত্রু থাকে। সেটাই তো আমি বলছি, তো ইসরায়েল যদি বন্ধু হয় তাহলে বন্ধুর পক্ষেই তো থাকবে। হ্যাঁ, অফকোর্স, সেটাই আমি বলছি, আমি সারপ্রাইজ না, বন্ধুর পক্ষে। এবং বন্ধুটা কিভাবে হলো
কেন বন্ধ হলো এই জিনিসটা কোনোদিন তো আমরা আমেরিকান জনগণের কাছে অ্যানালাইজ করা হয়নি। আমেরিকান জনগণ তো আমরা তো জানি না। এখন যারা শিক্ষিত লোক, যারা আজকালকে ইউটিউব দেখে, অ্যানালাইসিস দেখে, আমেরিকান সায়েন্টিস্টদের অ্যানালাইসিস দেখে, রাষ্ট্রবিজ্ঞানীদের অ্যানালাইসিস দেখে, আমরা মোর নো অ্যাবাউট দ্যাট, নট ফ্রম আমেরিকান মিডিয়া। আমেরিকান মিডিয়া থেকে এগুলো কিছুই আমরা জানতে পারছি না। সুতরাং এই জিনিসগুলো এখন আমাদের যারা শাসন কাজে থাকে এবং যারা কংগ্রেসে বিয়ে থাকে, তারাই ডিসিশনগুলো দেয় জনগণের পক্ষে, এবং তারাই যদি সত্যিকারভাবে সত্যি কথা বলতে না পারে, বিকজ অফ ভেরিয়াস রিজন, as I said, very crude ওয়েতে, they were already purchased by lobbying groups. ঠিক আছে, আমরা এই পর্যায়ে একটু প্রফেসর কোনো পাবো না আর কি। মেহনাজ মোমেন, আপনি যদি একটু বলেন এবার। আমি ডক্টর পাটোয়ারির সাথে একবারই একমত, কিন্তু আমি এর সাথে একটা জিনিস যোগ করতে চাই। শত্রু মিত্র আছে, আমেরিকা সবসময় বলে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্ধু আমেরিকার ইসরায়েল, হ্যাঁ, কিন্তু আমেরিকা তার সাথে সাথে একটা কথা বলে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডারের কথা, যে যেখানে আপনার সারা পৃথিবীতে এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। কিন্তু যখন ইসরায়েলের ব্যাপারটা আসে, অথবা আরো অন্য ব্যাপারেও আসে, কিন্তু ইসরায়েলের ব্যাপারে নগ্নভাবে আসে, তখন কিন্তু তারা এমন ভাবে আপনার সমর্থনটা করে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডারের বিপরীতে যায়। আপনি যদি দেখেন রাশিয়ার আগ্রাসনে, রাশিয়া থেকে যে জিনিসগুলোকে, যে আক্রমণকে ওয়ার ক্রাইম বলা হয়েছে, এবং সেগুলো একেবারেই সত্যি, এবং আমেরিকা তার তীব্র নিন্দা করেছে। এবং যখন জার্নালিস্টরা প্রশ্ন করতে এই একই ব্যবহার যখন ইসরায়েলের আমরা দেখি গাজার বিরুদ্ধে, সেটাকে কি আমরা ওয়ার ক্রাইম বলবো? তখন কিন্তু একই মানুষরা যারা মানে রাশিয়াকে ওয়ার ক্রিমিনাল চিহ্নিত করেছে, তারা সাথে সাথে উত্তর দেন যে আমাদের স্পেশালাইজেশন নাই, আমরা একটা ওয়ার ক্রাইম বলবো না, এরকম কথা বলতে থাকে। এবং একইভাবে ইরানের যেরকম ইরানের হামলার নিন্দা করা হয়তো উচিত, আর একটা স্বতন্ত্র রাষ্ট্র আরেকটা রাষ্ট্র কিভাবে আক্রমণ করলো, কিন্তু এটার সাথে সাথে বলতে হবে এটা একটা রিটালিয়েশন, এবং তার আগের যে আক্রমণটা সেটার তো নিন্দা হয়নি, এবং সেটা তো আপনার ইন্টারন্যাশনাল আইনের বিপরীত। এরকম করে কোনো কাউন্সিলে আক্রমণ করে সেখানের মানুষকে যখন মারা হয়, তখন কিন্তু এটা সেই দেশে আক্রমণ করা, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল আইন। হ্যাঁ, আমরা একটু আরো একটি বিষয় আছে এই সংক্রান্ত, সেই আলোচনায় যেতে চাই। মানে আমি আসলে ওইটাই একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে দেশটির পলিসি থাকে, সেই দেশের বন্ধু থাকে, তারা কাউকে তাদের জন্য শঙ্কার কারণ মনে করে কোনো দেশকে, ফলে সেটি আমার জন্য যদি থ্রেট হয়, তাহলে তাকে আমি প্রতিহত করতে গিয়ে আমাকে কিছু কৌশল নিতে হয়, আমার বন্ধুদের নিয়ে কাজ করতে হয়, যে কারণে রাশিয়া, চায়না, আবার এদিকে আল্লাহ বন্ধুদের সাথে কাজ করা, মধ্যপ্রাচ্য, এটা তো আন্তর্জাতিক রাজনীতি। সেই রাজনীতির মধ্যে আসলে কোন জায়গাতে অবস্থান নিলে সেটি তার দেশের জন্য ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয়, এই বিষয়টিও কি আলোচনায় আসা উচিত কিনা, সেটি আমি একটু আপনাদের দৃষ্টিতে আনার কথা বলেছি। কারণ আমরা তো অনেক সময় আলোচনা করি, কিন্তু যারা পলিসি নেন তারা ভালো মন্দ বোঝেন, কিন্তু শেষ পর্যন্ত যেটি তাদের জন্য, দেশের জন্য প্রয়োজন মনে করেন সেটি করেন কিনা, সেটি তো করা উচিত, দেশের কথা আগে ভাবা। আমি সেটি একটু বলার চেষ্টা করছি। এবার একটু এই যে হামলার কারণে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, আর এ কারণে আমেরিকা আবার নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের ড্রোন তৈরির সাথে জড়িত 16 ব্যক্তি, 2টি সত্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। এবং ইরানে ইস্পাত উৎপাদনের জন্য উপকরণ সরবরাহকারী 5টি কোম্পানির পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সহায়তা দেওয়ার অভিযোগে একটি ইরানি গাড়ি প্রস্তুতকারকের 3টি সহায়ক সংস্থার উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে অংশ নিতে এসেছেন, তার ভ্রমণ সীমাবদ্ধ করে দিয়েছে। ব্রিটেন ও ইরানের পর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে ব্রিটেনও। এদিকে ইতালির কাপ্রি শহরে G7 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হয়েছে। তো এই ব্রিটেন এবং আমেরিকা, তারপরে G7, তো এইসব নিষেধাজ্ঞার প্রভাব কতটা ইরানের উপরে পড়বে অর্থনৈতিকভাবে, এবং তারা তাদের ভবিষ্যৎ সক্ষমতা, তারা তো আক্রমণ করলো, কিন্তু এর তো সব কিছুরই তো প্রতিক্রিয়া থাকে, পাল্টা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় কতটা তারা নিজেদেরকে, মানে তাদের উপর প্রভাবটা কি প্রফেসর পাটোয়ারি? না, এটা আপনি ঠিকই বলেছেন যে আপনার স্যাংশন তো ক্ষতি করে। ইউএস স্যাংশন 2 ধরনের, একটা হলো একটা কান্ট্রি, একটা গ্রুপ অন্য একটা কান্ট্রির উপরে করে, যেমন ইউএস অর ন্যাটো
ওয়েস্টার্ন এলাইজ, G7 এই একটা গ্রুপ। আরেকটা স্যাংশন হলো ইউনাইটেড নেশনস থেকে যেটা করা হয়, রাইট? সেটা হলো সার্বজনীন যেটা আর কি। এখন যে স্যাংশনগুলোর কথা বলছে এটা গ্রুপ করছে ইউএস অ্যান্ড ওয়েস্টার্ন এলাইজ অফ ইউনাইটেড স্টেটস। তো এই স্যাংশন তো ইরানের উপর অনেক দিন থেকে আছে এবং এই স্যাংশনটাকে তারা বাইপাস করে তারা সারভাইভ করে আসছে এবং সারভাইভ করে আসছে। বিশেষ করে এই এখনকার যে স্যাংশনটা, এই স্যাংশনটা অত সিরিয়াস না আগের স্যাংশনের মতো, যে তুমি তেল বিক্রি করতে পারবে না, তুমি ওই করতে পারবে না, সেই করতে পারবে না। ইট ইজ মাচ মোর লিমিটেড। এবং যেই ইটালির যেই ফরেন সেক্রেটারি সে বলেছে এবার স্যাংশন মূলত পার্সন ওরিয়েন্টেড হবে, হ্যাঁ, কোনো পার্সনের ভ্রমণ এই সেই এগুলো এটা করবে। এখন আপনি দেখেন যে জিওপলিটিক্সে ইট ওয়াজ বাইপোলার ওয়ার্ল্ড, দেন ইট বিকাম মনোপোলার ওয়ার্ল্ড, নাও ইট ইজ বিকামিং মাল্টিপোলার ওয়ার্ল্ড। সুতরাং স্যাংশনটাকে আপনি কাজে লাগানোর জন্য মনোপোলার ওয়ার্ল্ড যখন ছিল ইউএসের সর্বশক্তিমান, তখন যেরকম এফেক্ট ছিল আর মাল্টিপোলার হওয়াতে এফেক্ট হবে না। কারণ ওখানে আমাদের স্যাংশন রাশিয়ার বিরুদ্ধে আছে, আমাদের স্যাংশন চায়নার বিরুদ্ধে আছে, এবং চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, ইরান তারা আবার নিজের মধ্যে ব্যবসা করে, এবং ইন্ডিয়া। বুঝছেন, স্যাংশন তো ইন্ডিয়ার উপরে কোনো কাজ হয়নি, কারণ ইন্ডিয়া বলছে আমার দেশের জন্য যেটা বেস্ট আমি সেটা করব, আমার তেল কেনার দরকার আমি সেটা কিনবো। আমি মনে করি এই স্যাংশনটা সিম্বলিক, কারণ ইউনাইটেড স্টেটসকে একটা পজিশন নিতে হবে, তার গ্রেটেস্ট অ্যালাই যে ইসরায়েল, তাকেও দেখাইতে হবে ইসরায়েলের জনগণকে যে হ্যাঁ আমেরিকা আপনাদের সাথে আছে, তোমাদের সাথে আছে, দেখো না আমরা এই স্যাংশনগুলো দিয়েছি, রাইট? কিন্তু স্যাংশনগুলোর এফেক্ট কতটুকু হবে আমার মনে হয় না ইট উইল বি এনি সিরিয়াস এফেক্ট। আগের থেকে ওরা যখন বেঁচে আসছে, এখন তো আরো মাল্টিপোলার ওয়ার্ল্ড, দে হ্যাভ মাচ মোর ইন্টারেস্ট ডিফারেন্ট গ্রুপ। তারপরে যে আপনাদের করলো কি বলে ব্রিক্স, রাইট? ব্রিক্স অ্যানাদার ওয়ে that future sanction will not be effective, right, in future. এই আমি মনে করি, তবে এটা সিম্বলিক, এটা ইউএস কে দিতে হয়েছে কারণ পলিটিক্যাল রিজন, জিওপলিটিক্যাল রিজন। প্রফেসর মেহনাজ মোমেন, এখানে আরো দুটো জিনিস আমি যোগ করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা স্যাংশনকে পলিটিক্যাল টুল হিসাবে মানে অতি ব্যবহারের ফলে এর কার্যক্ষমতাও কমে গেছে। যেমন রাশিয়াকে যে স্যাংশন দেওয়া হয়েছে সেটা কিন্তু উল্টা হয়েছে। রাশিয়ার ইকোনমি এখন যুদ্ধের আগে যা ছিল তার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, এটার সাথে সাথে আরো দুটো জিনিস আছে, যে ইরানের কিন্তু অনেক বড় শক্তি, ইরানের নিজের তেল আছে এবং ইরান স্ট্রেইট অফ হরমুজ কন্ট্রোল করে। কাজে ইরানের যদি কোনো কিছু হয় ইরানের ইকোনমিতে, সেটাকে বিশ্ব বাজারে একটা মন্দা ডেকে আনবে, আপনার তেলের দাম অনেক বেড়ে যাবে, সেটা কেউই এফোর্ড করতে পারে না। আমেরিকা এই ইলেকশন ইয়ারে পারে না এবং সারা পৃথিবী কেউ পারে না। এবং এটার সাথে সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। ইরান যে ড্রোনগুলো পাঠিয়েছে ইসরায়েলে, তার খরচ তার মোটামুটি কয়েক মিলিয়ন ডলার, আর ইসরায়েল সেটা প্রতিহত করতে 1.3 বিলিয়ন ডলার খরচ করেছে। কাজে এখন আমরা দেখতে পাচ্ছি যে, এবং আমরা সবসময় শুনে আসছি ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে কিনা, এখন অ্যাকচুয়ালি সেই ইস্যুটা অলমোস্ট ইররেলেভেন্ট। ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থাকুক না থাকুক, ইরান যে মিসাইলগুলো ডেভেলপ করেছে, এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোম গ্রোন মিসাইল, তাদের মিসাইল কিন্তু তাদের নিজের টেকনোলজি, সেই মিসাইলগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং নিউক্লিয়ার ক্ষমতা ছাড়াও তারা বিপুল পরিমাণে শক্তিশালী। এবং এখন এই চেঞ্জটার কারণে আমেরিকার এক নম্বর কথা যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, সেটা তো হয়েই গেছে, রাশিয়া চায় না। এবং যুদ্ধে যে আমেরিকার প্রচন্ড শক্তি ছিল, যেটা আপনার অনেকটা কি বলবো, মানে ট্যাঙ্ক তৈরি করা, F-35 এসব, এইসব শক্তিটা এসছে, কিন্তু এখন অনেক বেশি অ্যাজাইল, অনেক ফ্লেক্সিবল। এই যে আপনার ইভেন হামাস, ইসরায়েল 6 মাস পরে হামাসকে কিন্তু দমন করতে পারে না। হামাস কিন্তু এখনো রোজ আপনার রকেট পাঠাচ্ছে ইসরায়েলের ভিতরে, এবং তারা যে সমস্ত হোমগ্রোন মিসাইলগুলো ইউজ করতে অনেক বেশি ক্ষতি করতে পারে নাই, কিন্তু ইনাফ ক্ষতি কিন্তু তারা করছে। তো এই ওয়ারফেয়ারেও একটা ভীষণ বড় চেঞ্জ হয়েছে। আর এই সমস্ত আপনার স্যাংশনের দিন আসলে চলে গেছে। এটা এখন যখন ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল তখন এটা সম্ভব, এখন এই স্যাংশনের তেমন নাই, এটার মূল্যটা সিম্বলিক।
আমি কোন দলে আছি সেটাই খালি বুঝতে। আপনি বলতে চাচ্ছেন যে এটি তাহলে তাদের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না, যেটি প্রফেসর পাটোয়ারিও বলছিলেন, কিন্তু এটির প্রভাব কি হবে সেটি নিশ্চয়ই আমরা দেখব। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমাদের সঙ্গে আছেন প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি এবং প্রফেসর মেহনাজ মোমেন। এবার আমরা দেশের একেবারে অভ্যন্তরীণ রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটি খবরে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব এবং সেই খবরটি হচ্ছে হাসমানি মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারে 12 জুরি সদস্যকে নির্বাচিত করা হয়েছে এবং এর আগে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো মঙ্গলবার 7 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে 2 জন জুরি সদস্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচয় প্রকাশের আশঙ্কা জানিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানান তারা। আদালত তাদের অব্যাহতি দেয়। বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কের আদালতে কার্যক্রম শুরু হয়। পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। প্রফেসর পাটোয়ারি। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা তো এই কেসটা শুরু হয়েছে, ভাবছিল যে এটাকে পিছানো যাবে, আর আলটিমেটলি পিছানো হয়নি। এটাতে যে আপনি যেটা বলছেন যে 2 জন, এবং শেষ পর্যন্ত লেটেস্ট নিউজে হলো 4 নম্বর জুরিকেও সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তাকে ধরা গেছে 1990s দিকে তার বিরুদ্ধে কোনো একটা ইনভেস্টিগেশন ছিল, সেটা কোথায় যেন রিপোর্টেড হয়েছে, যার জন্য তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর কি। এবং এই মামলার যে জাজ বলছিলেন যে জাজ তো মিডিয়াকে এবং জার্নালিস্টদেরকে বলেছে যে ডাইরেক্ট করেছে যে এটা যেন কোনোভাবে যারা পটেনশিয়াল জুরর তাদের পরিচিতি এবং তাদের যে এমপ্লয়মেন্ট কোথায় সেই জিনিসটা ওনারা রিটায়ার করবে, যাতে করে এই জুরররা যাতে আইডেন্টিফাইড হতে না পারে। আইডেন্টিফাইড হলে তাদের রিটালিয়েশনের সম্ভাবনা আছে। এটা একটা ব্যাপার। এর মধ্যে যে 7 জনের মধ্যে তো 2 জন চলে গেল, 3 জন চলে গেল, এখন 4 জন, আর বাকিদেরকে তো তারা নির্বাচন করবে। আজকে তারা 96 জনকে ডাকছে পটেনশিয়াল জুরর। 96 জনের মধ্যে 48 অলরেডি তারা বলেছে দে উইল নট বি নিউট্রাল, দে আর নট ক্যাপেবল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর বাকি 9 জনকে লিগাল ব্যাপারে বাদ দেওয়া হয়েছে। আর বাকিদের মধ্যে যে কয়জন আছে অ্যাবাউট আই থিঙ্ক 40 অর সামথিং, তাদের মধ্যে 42টা কোশ্চেনিয়ার দেওয়া হবে। কোশ্চেনিয়ার পর ওদেরকে নির্বাচন করা হবে। এটা একটা ভেরি টাচি, কারণ এটা এত ওয়েল পপুলার এবং ওয়েল পাবলিসাইজড কেস। এই কেসে জুরো সিলেকশনটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর প্রাক্তন প্রেসিডেন্ট উনি তো পোলারাইজড পার্সন, উনিও ভেরি পপুলার পার্সন আর কি, পপুলার অর আনপপুলার হোয়াট এভার ওয়ে ইউ সে দ্যাট। সুতরাং জুরিরাও ক্যান বি পার্সিয়াল, এদিক হতে পারে অথবা সেদিক হতে পারে। সুতরাং জাজরাও এবং উকিলরাও ভেরি কেয়ারফুল ইন সিলেক্টিং দ্যাট ওয়ান আর কি। বাট উই আর গ্ল্যাড ওয়ান থিং ইজ দ্যাট আমরা আগেও বলেছি যে আমেরিকান ডেমোক্রেসিতে, আমেরিকান লিগাল সিস্টেমে আপনি যেই হন না কেন, আপনি যেই প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট, প্রেজেন্ট প্রেসিডেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেই হন না কেন আইনের মতো চলবে। এটা একটা বিরাট ব্যাপার। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি প্রাউড অফ দিস কাইন্ড অফ জুডিশিয়াল সিস্টেম দ্যাট উই হ্যাভ হিয়ার। প্রফেসর মেহনাজ মোমেন। মানি কন্ট্রোভার্সি, তো আপনি কথাগুলো পাটপাট করলেন, তো প্রসেসের কথা। তো আমি একটা বড় পলিটিক্যাল ইনভেস্টিগেশনের কথা বলছি। ট্রাম্পের বিরুদ্ধে যতগুলো ইন্ডাইটমেন্ট আনা হয়েছে তার সবগুলো অনেক দীর্ঘায়িত। হ্যাঁ, কোনো না কোনো সমস্যা সিলেকশন বা জর্জিয়ায় দেখেন যেখানে যাতে অনেক ধরনের স্ক্যান্ডাল নিয়ে কেস হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ কেসগুলোই তখন এত দীর্ঘায়িত হবে
যে আপনার ইলেকশনের সময় ইম্প্যাক্টটা হবে আশা করা হচ্ছে, ইম্প্যাক্টটা হবে না। বেশিরভাগ কেসটা হয়তো ইলেকশনের আগে আপনার আসতে পারবে না এই প্রসিডিওর কারণে। কাজে সেই ক্ষেত্রে আপনার যেখানে কারণে বিলম্ব হয়, সেটা ছোট কারণ হোক বড় কারণ হোক, মানে আমার কাছে মনে হয় যে একসাথে করে দেখতে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় না আমরা কোনো কেসের সেন্টেন্সিং আমরা পাবো নভেম্বরের আগে। আচ্ছা, এখানে আপনাকে ওই যে প্রশ্নটি করতে চাই প্রফেসর মেহনাজ মোমেন, সেটি হচ্ছে যে এই যে জুরিরা যাদেরকে যাদেরকে মানে নির্বাচন করা হচ্ছে, নিশ্চয়ই এটি প্রসেসের মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চমৎকারভাবে করা হচ্ছে, যেটি প্রফেসর পাটোয়ারি বলছিলেন যে আমেরিকার জুডিশিয়ারি সিস্টেম যে এক সৌন্দর্য, বিউটি, সেই বিউটির মধ্য দিয়ে করা হচ্ছে। অনেকে নিজেরাই বলছেন যে আমরা আসলে কারণ আসলেই তো উনি তো একজন জনপ্রিয় ব্যক্তি, ফলে এটি কিভাবে দেখবে। প্রশ্নটি হচ্ছে যে মানুষ যারা তারপরও নির্বাচিত হয়েছেন তার মধ্য থেকে দুজনের সরে যাওয়া ভয় পেয়ে, এই যে ভীতিটা, এই জায়গা থেকে যদি একটু আপনি বলেন আসলে। হ্যাঁ, কারণ ট্রাম্পের যেরকম আছে সাংঘাতিক একটা পোলারাইজিং একটা ক্যারেক্টার, ওনাকে যারা সমর্থন করে তারা অনেক লয়াল সমর্থক এবং ওনার বিরুদ্ধে যারা তারা অনেকটা ওনাকে ঘৃণাই করে। কাজে এই ক্ষেত্রে যে জুরি নির্বাচিত হলো সে জানে যে সে যে সেন্টেন্সিং এর ভূমিকাটা রাখবে, তারপরে হয়তো তার নানা থ্রেট আসবে, সেটা আপনার তার পক্ষেও মানে ট্রাম্পের পক্ষে রায় দিলে বিপক্ষ থেকে আসবে এবং বিপক্ষে রায় দিলে পক্ষ থেকে আসবে। কাজে এই অবস্থায় কেউ নিজেকে নিরাপদ মনে করে না। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাম্পের যতগুলো আমরা এই সমস্ত কেস দেখছি, সবকিছু আপনার মানে মিডিয়াতে এত বেশি কাভারেজ হয়েছে যে এখানে আপনার কোনো নিউট্রাল মানুষকে পাওয়া খুবই কঠিন। কারণ আমরা অলরেডি এখানে মানে শুধু আমেরিকা কেন, পৃথিবীর কারোই আপনার ট্রাম্পের এসব কেসের ডিটেল জানে না, এরকম সম্ভব না। মানে যেই আপনার টেলিভিশন দেখতে এটা সম্ভব, অলরেডি একটা প্রিকনসিভ নোশন দাঁড়িয়ে গেছে। কাজে এখানে আপনার এরকম ভাবে জুরি পাওয়া যারা বলতে পারছে যে হ্যাঁ আপনার নিরপেক্ষ থাকবো, তো এই ডিটেল গুলো যেগুলো তাদের সাথে ধরা হবে, শুধু সেই ডিটেলের পরিপ্রেক্ষিতে তারা বিচারের রায়টা দিবে। তো অন্য যে সমস্ত তারা ইনফরমেশন জানে সেগুলোকে তারা মানে কি বলবো, সেগুলোকে তারা কনসিডার করবে না। এটা কিন্তু একটা ভীষণ কঠিন ব্যাপার। সেটাই, এই জায়গাটিও বলছিলেন প্রফেসর পাটোয়ারি। তারপরে আপনার কাছে জানতে চাই প্রফেসর পাটোয়ারি, যে এই যে সামগ্রিক অর্থে যে মামলাগুলো হচ্ছে, এটির বিচারিক প্রক্রিয়া তো অনেক লম্বা, নির্বাচন কিন্তু একেবারেই চলে এসেছে বলা যায়, নির্বাচনের বছরেই আমরা আছি। তো এই নির্বাচনের বছরে এই মামলাগুলোর আসলে কি কোনো প্রভাব পড়বে নির্বাচনে? পড়বে, যদি যেমন এই যে ক্রিমিনাল কেসটা যদি রায় হয়ে যায়, রায় যদি ওনার বিপক্ষে যায়, তাহলে স্বাভাবিক কারণে কিছু লোক বলবে যে না, আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই প্রেসিডেন্ট ক্রিমিনাল কেসে হেরে গেছে, এই ধরনের আমি চাচ্ছি না আর কি। এটা তো কিছু হবে, তবে এর আগে কতটুকু শেষ করতে পারবে। নিউ ইয়র্কের এই কেসটা দেখা যাচ্ছে খুব তাড়া করেই হুয়া করছে। যেমন এখন সোশ্যাল মিডিয়াতে যেই প্রেসিডেন্ট ট্রাম্প লিখছেন যে সিম্পথি নেওয়ার চেষ্টা করতেছে যে আমার ছেলের গ্র্যাজুয়েশনে আমাকে যেতে দিবে না, ব্যারনের হাই স্কুল গ্র্যাজুয়েশনে, রাইট, যে দিবে, এইভাবে সোশ্যাল মিডিয়াতে সিম্পথি করার চেষ্টা করছে। এখন এটা আসলে সত্য না, কারণ জাজ এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। জাজ বলছে যদি স্পেশাল কোনো কারণ ছাড়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বিচারটা শেষ করতে চাই, রাইট, সেই বিশ্বাস করার জন্য যদি দরকার হয় তাহলে আমি ওটা ক্যান্সেল করা হইতে পারে, কিন্তু সেটা ক্যান্সেল করবে সেটা বলে না, কারণ ওনারাও চেষ্টা করছে এটাকে শেষ করার জন্য। 2 নম্বর বলছে যে সোশ্যাল মিডিয়াতে আসতে স্টর্মি ড্যানিয়েলের একটা লেটার ছবি পাঠিয়ে দিয়েছে, বাটন ওখানে বলছে, স্টর্মি ড্যানিয়েল বলছে যে আমার সাথে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সম্পর্ক ছিল না। এটা একটা দিয়ে উনি বলছে দেখো, লুক এট দ্যাট হোয়াট স্টর্মি ড্যানিয়েল ইজ সেইং। তো স্টর্মি ড্যানিয়েল তার ইন্টারভিউতে বলেছে যে হ্যাঁ এটা আমি লিখছি, আমি সই করছি, কারণ আই ওয়াজ ফোর্সড টু সাইন। বলছে তোমার কোনো অল্টারনেট নাই এটা সই না করে, এটা আগের ঘটনা আর কি। থার্ড জিনিস যেটা করেছে যে জাজ মার্সেন যে গ্যাগ অর্ডার দিয়েছে, ওনার বলছে যে গ্যাগ অর্ডারটা আনকনস্টিটিউশনাল, সেটাও অনেকগুলো লয়ার বলতেছে না এটা আনকনস্টিটিউশনাল না, এখন 5 মেম্বার জুরি এটা দেখবে। এখন ওনারাও চেষ্টা করতেছে একটার পর একটা জিনিস নিয়ে এসে যাতে এটাকে ডিলে করা যায়, নির্বাচনের আগ পর্যন্ত যেন এটা রিজলিউশন না হয়। কিন্তু প্রসিকিউটররা চেষ্টা করতেছে নির্বাচনের আগে যেন এটা একটা রেজাল্ট হয়, এটার কিছুটা ব্যাপার আছে আর কি। সুতরাং যদি ওনার
কনভিক্টেড হয়ে যায় তাহলে কিছু না কিছু এফেক্ট হবে। ওই যে তোমার 35-40% আছে ওনার যে বেস সাপোর্টার, ওদের কিছু হবে না, দে উইল বি দেয়ার। কিন্তু ওই যে 20% ইন বিটুইন, সেটাই তো হলো ফ্যাক্টর, সেটাই তো ফ্যাক্টর। আর প্রেসিডেন্ট বাইডেন যদি ওনার ওই কনস্টিটিউয়েন্সিকে একত্র রাখতে পারে, মিডল ইস্ট ইস্যুকার সব কিছু মিলে যদি একত্রে রাখতে পারে, তাহলে হয়তো হি ওয়াজ ইন গুড স্টেট, রাইট? ইউ নো, one is bad person, one is old person, এটা বলে তো লাভ নাই, we have to choose someone. আচ্ছা, আজকের মতো শেষের দিকে যেহেতু আছি, আমি প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে একটু, যেটি প্রফেসর পাটোয়ারি বলছিলেন যে মাঝখানে যারা থাকে, যারা ইন্ডিপেন্ডেন্ট, পরিস্থিতি আপনি যা দেখছেন তাতে কি আগে হয়তোবা ছিল সুইং স্টেট, ইন্ডিপেন্ডেন্ট, একেবারে রিপাবলিকান, একেবারে ডেমোক্রেট, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে দুই ভাগে ভাগ করা, মানে অনেক ইন্ডিপেন্ডেন্ট আসলে সে অর্থে কি আছে? আচ্ছা, আমি তো পলিটিক্যাল সায়েন্স পড়াই, আমি সবসময় পড়াতাম যে বেশিরভাগ ভোটার থাকে মাঝখানে, আর দুই পাশে থেকে আপনার র্যাডিক্যাল মানুষ। কিন্তু এখন বলা হচ্ছে যে না, তা না, এবং এখন বলা হচ্ছে যে এটা একটা এই ধরনের দুইটা পিরামিড হয়ে গেছে। কাজে আমরা সব বেশিরভাগ মানুষকে দেখছি খুব একটা দৃঢ় অবস্থান নিয়েছে দুই পাশ। কাজে মাঝখানে যে মানুষটা, যেটা বলা তো সাইলেন্ট মেজরিটি, যেটা দুই পার্টি পাওয়ার চেষ্টা করে, তার সেই সংখ্যাটা অনেক কমে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমেরিকার ইলেকশন সিস্টেম, ইলেকটরাল কলেজ, এখানে 5টি স্টেট এবং খুব বেশি হলে 10টি কাউন্টি, এই 5টি স্টেট তারা ডিসিশন মেকিংকে বুঝছেন। কাজে এখন আপনার এই সুইং স্টেটে যদি আপনার বাইডেন তার ভোটারদেরকে ধরে রাখতে পারে, তাহলে তার জেতার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, শুধু যে ওল্ড আর এগুলো কথা না, মানে বাইডেনের যে কারণে অনেক ভোটার হারাচ্ছে সেটা হচ্ছে তার মধ্যপ্রাচ্যে আমেরিকার পলিসি, এবং যেটা হচ্ছে একটা জেনোসাইডের সমর্থন করা। কিন্তু এটি তো এদেশের মানুষ তো বোঝে না যে এটা তো আসলে একজন প্রেসিডেন্টের পলিসি না, এটা তো দেশের পলিসি, এবং দেশ যেভাবে না এখানে আছে কংগ্রেসের সমর্থন আছে সেটা ঠিক, কিন্তু বাইডেন কিন্তু কংগ্রেসকে সারপাস করে অনেকগুলো আপনার বিল, এবং বিশেষ করে যেটা ইসরায়েলকে অস্ত্র দেওয়া, টাকা দেওয়া, সেগুলো আপনার করে। এখানে বাইডেন, এটা শুধু আমি মানে কংগ্রেস, কিন্তু প্রেসিডেন্টের ভূমিকাও কোনো অংশে কম। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার ভোট প্রতিবার 4 বছর পর পর যে ভোট আসে, সেখানে আমরা কি করি, আমরা হয় পুরস্কার পলিটিশিয়ানদের অথবা শাস্তি। এখন যেই ইলেকশনের জন্য থাকবে, সেটা যদি আমার কংগ্রেসম্যান, আমার সেনেটর ইলেকশনের জন্য না থাকে, আমি কাকে শাস্তি দিই? সেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এটা খুব বড় একটা জিনিস। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনার দুইটা খুব ইম্পর্টেন্ট সুইং স্টেট, মিশিগান এবং মিনেসোটা, সেখানে কিন্তু খুব পরিমাণে ভোটার বাইডেন অলরেডি হারিয়েছে, এবং এটাকে পুনরুদ্ধার করার জন্য মিডল ইস্টের পলিসি চেঞ্জ করতে হবে। এবং সেটা বাইডেন এখন পর্যন্ত এই সিগন্যাল গুলো দেয়, সেগুলো খুব কথায় দেয়, কিন্তু কার্যে করতে পারেন কাজে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা শুধু মুসলিম ভোটার না, এটা কিন্তু প্রগ্রেসিভ ভোটার, ইয়াং ভোটার, জুইশ ভোটার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্লক বাইডেন এখন পর্যন্ত হারিয়েছে। এবং এদের পুনরুদ্ধারের জন্য কি করবে, তাদের কি স্ট্র্যাটেজি আছে আমি জানি না। তো এই পুনরুদ্ধার এটার জন্য পলিসি চেঞ্জ দরকার। ধন্যবাদ আপনাকে। কিছু কি 1 মিনিটে যুক্ত করতে চান প্রফেসর পাটোয়ারি? না, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি যে বলেছেন যে পলিসি মেকাররা করে, প্রেসিডেন্টের ভূমিকাটা কি, আমরা হিস্ট্রিতে দেখছি প্রেসিডেন্টের বিরাট ভূমিকা তো থাকবেই। পলিসি মেকাররা কি করে, পলিসি মেকাররা 2-3টা সিনারিও নিয়ে আসে সিচুয়েশন রুমে, রাইট? লাইক ওসামা বিন লাদেনকে হত্যা করার ব্যাপারে, লাইক ওই যে কাশেমিকে গুলি করার ব্যাপারে, এইসব ব্যাপারগুলোতে, সিরিয়াস ম্যাটারগুলোতে তারা সিনারিও নিয়ে আসে। এই সিনারিও হলে এই হবে, এই সিনারিও হলে এই হবে। প্রেসিডেন্ট তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে ফাইনাল সে ইজ প্রেসিডেন্ট, সে ওকে গো অ্যাহেড। লাইক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল, তখন তাকে সিনারিও দেওয়া হয়েছিল কাশ্মীর ব্যাপারে। প্রেসিডেন্ট ট্রাম্প ফাইনালি বলেছে, ওকে, ইফ ইউ ক্যান গেট হিম উইদাউট মাচ ডিস্ট্রাকশন, গেট হিম, রাইট? সো এই যে ডিসিশনগুলা, ওই ডিসিশনগুলা কিন্তু প্রেসিডেন্টকে নিতে হয়। উনি নেন ক্রিটিক্যাল ডিসিশন যুদ্ধে যাওয়ার ব্যাপারে এবং যে কোনো ব্যাপারে আর কি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিশ্চয়ই প্রেসিডেন্ট তো অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট, তার তো বিরাট ক্ষমতা থাকবেই। আমি শুধু বলতে চেয়েছিলাম যে এটা তো কিছু ক্ষেত্রে তো একটা রাষ্ট্রের পলিসি থাকে, সেইটার ব্যাপারে নিশ্চয়ই আমেরিকা তো একটা দেশের প্রেসিডেন্ট
এবং খুবই গুরুত্বপূর্ণ পদ এবং একেবারে অসম্ভব ক্ষমতাধর একটি পদ নিশ্চয়ই, এবং অনেক বিচক্ষণ ব্যক্তিরা এই পদে আসেন, সুতরাং এটি তো বলার অপেক্ষা রাখে না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। পলিসি হলো ডেমোক্রেসিকে সমর্থন করা, না সেটা আমরা রাখলেই হয় আর কি। নিশ্চয়ই হয় না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। অনেক ধন্যবাদ শামীম, জি অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।